Hello friends, welcome to our unique channel WB Exam. Today I am going to discuss some MCQs on oscillation or SHM. আমরা আগের ভিডিওতে 65 পর্যন্ত MCQ কোশ্চেনগুলো করেছি, তো এই ভিডিওতে 66 থেকে আমরা স্টার্ট করব, ঠিক আছে? আর যারা এই চ্যানেলে প্রথম আসছো তোমাদেরকে স্বাগত জানাই। তোমরা এই ভিডিওটা দেখতে থাকো, তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। তো চলো শুরু করা যাক আজকের প্রশ্নোত্তর পর্ব। আগের ভিডিওতে একটা কোশ্চেনের অ্যান্সার নিয়ে অনেকের একটু প্রবলেম হয়েছে, বুঝতে অনেকের অসুবিধা হয়েছে। তো সেটার কোশ্চেন নাম্বার ছিল 49। তো আমি সেই স্টার্ট করছি। তো দেখো কোশ্চেনটা কি বলেছিল। কোনো ট্রেনের কামরার ছাদ থেকে একটি সরল দোলক ঝোলানো আছে। ট্রেনটি স্থির থাকলে উহার পর্যায়কাল হয় টি। ট্রেনটি ত্বরণ হলে উহার পর্যায়কাল কি হবে? বাড়বে, কমবে, একই থাকবে, নাকি দোলকটি দুলবে না? তো এটার অ্যান্সার ছিল যে পর্যায়কালটা কমে যাবে। তো তোমরা অনেকেই বুঝতে পারোনি যে এটার পর্যায়কালটা কেন কমবে। তো আমি এই কোশ্চেনটাকেই একটু মডিফাইড করে এই ভিডিওর ফার্স্ট কোশ্চেনে একটা কোশ্চেন রেখেছি। দেখো কোশ্চেনটা হচ্ছে এইরকম যে এল কার্যকর দৈর্ঘ্যের কোনো সরল দোলক একটি ট্রেনের, এখানে একটা মিস্টেক হয়েছে, ট্রেনের ছাদ থেকে ঝোলানো রয়েছে। ট্রেনটি অনুভূমিক দিকে এ ত্বরণ সহ চললে সরল দোলকটির পর্যায়কাল হবে, মানে ইকুয়েশনটা কী হবে সেটা আমাদেরকে দেখতে হবে, ঠিক আছে? আগের কোশ্চেনটা আর এই কোশ্চেনটা সেম, তোমরা এটা ভালো করে মন দিয়ে শোনো। ধরো একটা ট্রেনের কম্পার্টমেন্ট রয়েছে, এখান থেকে একটা পেন্ডুলাম নর্মাল অবস্থায় দুলছে যখন ট্রেনটা রানিং কন্ডিশনে নেই, ঠিক আছে? ধরো এটা একটা বগি, ট্রেনটা দাঁড়িয়ে রয়েছে। এরপর হলো কি, ট্রেনটা এ ত্বরণ নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে শুরু করলো। তো যখনই এ ত্বরণ নিয়ে ট্রেনটা সামনের দিকে এগিয়ে যাবে, তো তখন পেন্ডুলামটাও এ ত্বরণ নিয়ে পেছনের দিকে যাবে, ঠিক আছে? মানে ট্রেনটা যদি সামনের দিকে যায়, তো ট্রেনে থেকে কোনো ঝোলানো বস্তু সেটা পেছনের দিকে থাকে, পেছনের দিকে যায়, ঠিক আছে? এরপর একটা দেখো, এই দিকে একটা ত্বরণ কাজ করছে এ। আচ্ছা, যখন ঝোলানো ছিল বলটা, বা বলটা যখন ঝোলানো রয়েছে, তো এই বলটার উপরে আরেকটা গ্র্যাভিটেশন ফোর্স কাজ করছে, অভিকর্ষজ ত্বরণ একটা কাজ করছে, সেটা হচ্ছে জি, যেটা নিচের দিকে কাজ করছে। তাহলে এই এ আর জি দুটো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রয়েছে। দেখো এই দিকে একটা ত্বরণ কাজ করছে আর এই দিকে একটা ত্বরণ কাজ করছে, তাহলে এদের রেজাল্টেন্টটা কী হবে? রেজাল্টেন্ট আমরা ভেক্টর থেকে বের করতে পারি। রেজাল্টেন্টটা হবে এই বরাবর, কর্ণ বরাবর, ডায়াগোনালি। তো এই রেজাল্টেন্টের ভ্যালু কী হয়? রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস জি স্কোয়ার, ঠিক আছে? তাহলে যখন ট্রেনটা রানিংয়ে ছিল না, যখন ট্রেনটা দাঁড়িয়ে ছিল, তখন পেন্ডুলামটা নর্মাল ছিল। তো তখন টাইম পিরিয়ড কী ছিল? টি ইকুয়াল টু 2 পাই আন্ডার রুট অফ এল বাই জি। আচ্ছা, এবার ট্রেনটা যখন রানিং হয়ে গেছে, তখন এর টাইম পিরিয়ড কত হলো? টি ইকুয়াল টু 2 পাই আন্ডার রুট অফ এল বাই জি এর জায়গায় এটা এসে যাচ্ছে এ স্কোয়ার প্লাস জি স্কোয়ার, মানে রেজাল্ট্যান্ট অ্যাক্সেলারেশনটা, লব্ধি ত্বরণটা। এরপর দেখো জি এর ভ্যালু জেনারেলি কী হয়? আমাদের ভূপৃষ্ঠে জি এর ভ্যালু 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার হয়, তাই তো? তো এটাকে আমি হিসাবের সুবিধার্থের জন্য 9.8টাকে 10ও ধরতে পারি। এরপর তোমরা একটা ক্যালকুলেশন করে দেখো, আমরা যদি এখানে জি এর ভ্যালুটা বসাই কি হবে? প্রথম এইটা 1 নম্বর ইকুয়েশন, আর এটা যদি 2 নম্বর ইকুয়েশন হয়, তাহলে 1 নম্বর ইকুয়েশনে আমি জি এর ভ্যালু বসিয়ে একটা টি এর ভ্যালু পাবো। আবার এখানে যখন বসাবো, দেখো এখানে কি জি এর তো একটা ভ্যালু আছে, সঙ্গে ট্রেনের অ্যাক্সেলারেশনের একটা ভ্যালু আছে। মানে আমি যদি জি এর ভ্যালুটা 10 ধরেছিলাম, 10 10 স্কোয়ার, আমি ধরে নিলাম যে এটা 5 মিটার পার সেকেন্ড স্কোয়ারে যাচ্ছে, মানে এ এর ভ্যালুটা 5 স্কোয়ার। তো এটার যেটা অ্যান্সার বেরোবে সেটা অবশ্যই 10-এর থেকে বেশি হবে,
মানে এইটা যেটা অ্যান্সার বেরোবে রুট করে বর্গমূল করলে যে অ্যান্সারটা আসবে সেটা অবশ্যই 10-এর থেকে বেশি হবে। তাহলে কি হচ্ছে, নিচের এই পার্টটা মানে রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস জি স্কোয়ার, এইটার টোটাল ভ্যালুটা কি হচ্ছে, বেড়ে যাচ্ছে। তখন কি, তাহলে কি হচ্ছে, তাহলে টাইম পিরিয়ডটা কমে যাচ্ছে, যার জন্য ওটার অ্যান্সার হয়েছিল যে, দেখো, যার জন্য এটার অ্যান্সার হয়েছিল যে পর্যায়কালটা কমে যাবে। ঠিক আছে, তো এই কোশ্চেনটার অ্যান্সার কি হবে, এই কোশ্চেনটার অ্যান্সার হবে অপশান বি। ঠিক আছে, আশা করি তোমাদের কাছে এই অঙ্কটা ক্লিয়ার হয়েছে বা এই প্রবলেমটা ক্লিয়ার হয়েছে। আগের ভিডিওতে আমি একটা হিন্টস দিয়েছিলাম যে বলটা পেছনের দিকে চলে যাবে। তো পেছনের দিকে চলে যাবে মানে কি, এইটার উপর একটা ফোর্স কাজ করবে, তো আর সেই ফোর্সের অ্যাক্সেলারেশনটা হচ্ছে এ, আর এদিকে একটা গ্র্যাভিটি কাজ করবে। তোমরা এখানটা হয়তো বুঝতে পারো নি বা ধরতে পারো নি। ঠিক আছে, তো এরপর এটার রেজাল্টটা এটা আসলো, দিয়ে প্রবলেমটা সলভ হলো। ঠিক আছে, আশা করি তোমরা প্রবলেমটা বুঝতে পেরেছো এবং তোমাদের কাছে ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে। তো চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। কি বলেছে, একটি ছোট লোহার বল অনুভূমিকভাবে রাখা একটি শক্তিশালী তড়িৎ চুম্বকের দুটি মেরু ঠিক মাঝখানে স্থাপন করলে বলটা কি হবে, মাটিতে পড়ে যাবে, একটি মেরুর দ্বারা আকর্ষিত হবে, নাকি দুটি চুম্বক মেরুর মধ্যে দুলবে, নাকি মাঝখানে স্থির থাকবে। মানে ধরো এইটা একটা নর্থ পোল চুম্বকের আর এইটা একটা সাউথ পোল, এর মাঝখানে একটা বলকে আমি রেখেছি। ঠিক আছে, দুটো মেরুর মাঝখানে। তো এখন বলটা কি হবে, মাঝখানে স্থির অবস্থায় থাকবে, নাকি দুলবে, নাকি কোনো পোল দ্বারা আকর্ষিত হবে, নাকি পড়েই যাবে। তো সঠিক অ্যান্সার হবে দুটি চুম্বক মেরুর মধ্যে দুলবে, বলটা দুটি চুম্বক মেরুর মাঝখানে দুলতে থাকবে। ঠিক আছে, তো নেক্সট কোশ্চেন কি বলেছে, কোনো দোলকের কম্পাঙ্ক দ্বিগুণ করার জন্য প্রয়োজন ভর দ্বিগুণ করতে হবে, ভর অর্ধেক করা, ভর 4 গুণ করা, ভর 1/4 করা। কম্পাঙ্ক মানে কি, এন, এন ইকুয়াল টু 1/2 আন্ডার রুট অফ কে বাই এম, মানে টাইম পিরিয়ডের উল্টোটা। আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে আমার N1 প্রথম ক্ষেত্রে ছিল, তো আমি এটাকে দ্বিগুণ করব, তাহলে ভরটার কি হবে। আর আমি প্রথম ক্ষেত্রে ধরে নিলাম ভর হচ্ছে M1, ঠিক আছে, আর দ্বিতীয় ক্ষেত্রে ভর হচ্ছে M2। আর একটা জিনিস ধরে নিচ্ছি, দ্বিতীয় ক্ষেত্রে কম্পাঙ্ক আমি ধরে নিলাম N2। ঠিক আছে, তাহলে N2টা কি, 1/2 আন্ডার রুট অফ কে বাই M2। তাহলে আমি যদি N2/N1 করি, কি আসবে, রুটের মধ্যে আসবে M1/M2। আচ্ছা, N2টা কত বলেছে, দ্বিগুণ, তাই তো, তার মানে 2 ইকুয়াল টু আন্ডার রুট অফ M1/M2। তাহলে এখান থেকে কি বলতে পারি যে M1/M2 ইকুয়াল টু 4। তাহলে M2 ইকুয়াল টু M1/4। M1টা কী ছিল, আমার প্রথম ভর, আর M2টা হচ্ছে আমার দ্বিতীয় ক্ষেত্রে ভর। তাহলে কোন অ্যান্সারটা সঠিক হবে, ভরটা আগের ভরের 1/4 হবে। ঠিক আছে, অপশান ডি। নেক্সট কোশ্চেন কি বলেছে, কোনো সরল দোলকের দোলনকাল 2 সেকেন্ড, ইহার দৈর্ঘ্য 4 গুণ হলে দোলনকাল হবে। তাহলে কি বলেছে, টি ইকুয়াল টু 2 সেকেন্ড, তাই তো। আচ্ছা, আমরা টি ইকুয়াল টু কী জানি, 2 আন্ডার রুট অফ L/G। এরপর আমি কি করছি, টি এর জায়গায় 2 বসাচ্ছি, তাহলে 2 ইকুয়াল টু 2 আন্ডার রুট অফ L/G। তাহলে এখান থেকে কি পাচ্ছি, পাই ইন্টু L/G ইকুয়াল টু 1 পেলাম। এরপর কি বলেছে যে দৈর্ঘ্যটা 4 গুণ করছি, মানে দ্বিতীয় ক্ষেত্রে আমি যদি টি ড্যাশ ধরি টাইম পিরিয়ডটা, তাহলে এটা হয়ে যাচ্ছে 2 আন্ডার রুট অফ L/G। সরি, এখানে L মানে কি, 4L।
ঠিক আছে। তো এই 4টাকে যদি বাইরে নিয়ে আসি তাহলে কী হবে, 4-এর রুট করলে 2 আসবে, তাহলে 2 পাই ইন্টু 2 আন্ডার রুট অফ এল বাই জি, মানে 4 পাই আন্ডার রুট অফ এল বাই জি। এটার ভ্যালু কত পেয়েছি, এটার ভ্যালু পেয়েছি 1, তাহলে হয়ে যাচ্ছে 4 সেকেন্ড। অপশান ডি হচ্ছে তোমার সঠিক অ্যান্সার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কি বলেছে, কোনটি সরল দোলগতি নির্দেশ করে? এই d2x বাই dt2 এটা কি ডিনোট করছে, এটা ডিনোট করছে তোমার ত্বরণ বা অ্যাক্সেলারেশন এফ। আচ্ছা, আমরা কি দেখেছিলাম, এ প্রপোর্শনাল টু মাইনাস এক্স হয়। তো এখানে কি দেওয়া, তো এখানে কি দেওয়া রয়েছে দেখি, প্রথম ক্ষেত্রে দেওয়া রয়েছে এ কস ওমেগা টি প্লাস বি সাইন ওমেগা টি, এটা কিন্তু সঠিক, এটা সরল দোলগতি নির্দেশ করে। আচ্ছা, দ্বিতীয় ক্ষেত্রে কি দেওয়া রয়েছে, এ কস ওমেগা টি প্লাস বি সাইন এক্স। আচ্ছা, এখানে এক্স দেওয়া রয়েছে, এক্স মানে হচ্ছে ডিসপ্লেসমেন্টের সাপেক্ষে এখানে দেওয়া রয়েছে, এটা নয়। আমরা যখনই ত্বরণ বের করব তখন ওটা কি হয়, টাইমের সাপেক্ষে, মানে এই যে এখানে এক্সটা দেওয়া রয়েছে, এক্স মানে কি এ সাইন ওমেগা টি, মানে যখনই সাইন বা কোসাইন টার্মে দেওয়া থাকবে তো সাইন কোসাইনটা টাইমের অপেক্ষক হবে, টাইমের ফাংশন হবে। ঠিক আছে, এক্সের ফাংশন হবে না, তাহলে অপশান এটা হচ্ছে সঠিক। আর সিটাও দেখে নিই কী বলেছিল, সি এতেও দেখো এখানে ওমেগা এক্স রয়েছে, তাহলে সিটাও হবে না। আচ্ছা, ডিএতে কি, ডিএতে দুটোই ওমেগা এক্স, তো হবেই না, অপশান এ হচ্ছে তোমার সঠিক অ্যান্সার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো কী বলেছে, ভূপৃষ্ঠে কোনো সরল দোলকের দোলনকাল t1 এবং আর উচ্চতার কোনো বিন্দুতে দোলনকাল t2 যেখানে আর ইকুয়াল টু পৃথিবীর ব্যাসার্ধ। মানে দেখো, এটা যদি পৃথিবী হয়, এটা ভূপৃষ্ঠ ওপরটা, তো পৃথিবীর কেন্দ্র থেকে এর লেন্থটা হচ্ছে আর। কি বলছে, ভূপৃষ্ঠে কোনো সরল দোলকের দোলনকাল t1 এবং আর উচ্চতার কোনো বিন্দুতে, মানে ভূপৃষ্ঠ থেকে আরও আর উচ্চতা, মানে এইটা আর, তাহলে টোটালটা কত হয়ে যাচ্ছে, কেন্দ্র থেকে 2r। ঠিক আছে, এ তো এখানে একটা সরল দোলকের, এখানে ওই সরল দোলকটার দোলনকাল হচ্ছে t2, এখানে ছিল t1। ঠিক আছে, তাহলে t2 বাই t1 কত হবে? আচ্ছা, এটা জানার জন্য একটু গ্র্যাভিটেশনের একটু নলেজ লাগবে। আমরা গ্র্যাভিটেশনের কি জানি, জি ইকুয়াল টু হয় জি এম বাই আর স্কোয়ার। ঠিক আছে, এখানে আরটা হচ্ছে রেডিয়াস, এটা হচ্ছে গ্র্যাভিটেশন কনস্ট্যান্ট, এটা হচ্ছে মাস। ঠিক আছে, তো প্রথম ক্ষেত্রে ভূপৃষ্ঠে যখন ছিল তখন আর ছিল, এরপর যখনই আমি ভূপৃষ্ঠ থেকে আরও আর উচ্চতায় তুলে দিচ্ছি তো তখন আমার জি এর ভ্যালুটা কী হয়ে যাচ্ছে, জি ড্যাশ ইকুয়াল টু জি এম বাই 2r স্কোয়ার, মানে 4r স্কোয়ার এসে যাচ্ছে। ঠিক আছে, তো তাহলে এটা কি হয়ে যাচ্ছে, এটা যদি জি ড্যাশ হয় এটা হয়ে যাচ্ছে জি বাই 4, তাই তো। তাহলে আমি যদি ধরো t1টা ধরি 2 পাই এল বাই জি, আর t2টা যদি ধরি 2 পাই রুট অফ এল বাই জি ড্যাশ, তাহলে এখানে জি ড্যাশটা কী বসাতে পারি, জি ড্যাশের জায়গায় বসাতে পারি জি বাই 4, তাই তো। তাহলে আমি বসিয়ে দিলাম 2 পাই আন্ডার রুট অফ 4l বাই জি, কারণ জি বাই 4 বসালে 4টা উপরে চলে যাবে, 4টাকে যদি বাইরে নিয়ে আসি তাহলে কী হবে, 2 ইন্টু 2 পাই আন্ডার রুট অফ এল বাই জি। তো এটার ভ্যালু কি, এটা মানে তো t1, মানে 2 ইন্টু t1, তাহলে কি আসছে t2 বাই t1 ইকুয়াল টু 2। তাহলে কোন অপশানটা সঠিক, অপশান ডি। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কি বলেছে, নগণ্য ভরের কোনো স্প্রিং থেকে এম ভর উলম্বভাবে ঝোলালে স্প্রিংটির কম্পাঙ্ক হয় এন, একই স্প্রিং থেকে 4m ভর ঝোলালে কম্পাঙ্ক কত হবে? আচ্ছা, তো আমি প্রথম ক্ষেত্রে কম্পাঙ্ক ধরে নিচ্ছি এন ইকুয়াল টু 1/2 পাই আন্ডার রুট অফ কে বাই এম, তাই তো। আচ্ছা,
দ্বিতীয় ক্ষেত্রে আমি কম্পাঙ্ক ধরে নিচ্ছি এন ড্যাশ। তো এন ড্যাশটা কী হবে, 1/2 আন্ডার রুট অফ k/4m, কারণ এখানে এম এর পরিবর্তে 4m ভর নিয়েছে। তাহলে এই 4টাকে যদি বাইরে নিয়ে আসে কী হবে, এটা হয়ে যাবে 1/2 ইন্টু 1/2 আন্ডার রুট অফ k/m। আচ্ছা, এটা ভ্যালু কি, এটা মানে হচ্ছে n, মানে হাফ ইন্টু n। তো তাহলে কি আসছে, n/2। এটা হচ্ছে আমার অ্যান্সার, অপশান সি। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে, কি বলেছে, কে স্প্রিং ধ্রুবকের কোনো স্প্রিংকে অর্ধেক করলে স্প্রিং ধ্রুবকের মান কি হবে। মানে ধরো প্রথমে স্প্রিংটা এরকম ছিল, ঠিক আছে, তো এটাকে আমি মাঝখান থেকে হাফ করে দিচ্ছি, তখন কি হয়েছে, তখন এ একটা স্প্রিং আবার এ একটা স্প্রিং, মানে স্প্রিংটা হাফ করার পর দুটো সিরিজে কানেক্টেড আছে। ঠিক আছে, এটা কিন্তু তোমরা মাথায় রাখবে। তো প্রথম ক্ষেত্রে আমি ধরে নিচ্ছি এর স্প্রিং কনস্ট্যান্টটা কত ছিল, কে টোটালটার ক্ষেত্রে। আচ্ছা, দ্বিতীয় ক্ষেত্রে যখন হাফ করে দিয়েছি, তো তখন ধরে নিচ্ছি এর উপরেরটা হচ্ছে k1 স্প্রিং কনস্ট্যান্ট, নিচেরটাও সেম হবে k1, কারণ একই স্প্রিং সেটাকে হাফ করে নিয়েছি, তাহলে স্প্রিং কনস্ট্যান্টটাও সমান হবে। তো আমরা সিরিজের ক্ষেত্রে ইকুইভ্যালেন্ট স্প্রিং কনস্ট্যান্ট বের করেছি 1/k, এই কে মানে হচ্ছে ইকুইভ্যালেন্ট, ইকুয়াল টু 1/k1 প্লাস 1/k1। তাহলে এটা যদি আমি যোগ করি কি আসবে, 2/k1, তাই তো। তো এখান থেকে আমি k1 ইকুয়াল টু কী বলতে পারি, k1 ইকুয়াল টু 2 ইন্টু কে, তাই তো। তাহলে কোনটা সঠিক অ্যান্সার, অপশান এ। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কি বলেছে, কোনো স্প্রিংয়ের পর্যায়কাল টি ইহাকে সমান এন অংশে বিভক্ত করলে প্রতিটি অংশের পর্যায়কাল হবে। দেখো আগের কোশ্চেনটাকে কী করেছিল, হাফ করেছিলাম, এরপর এটাকে বলছি আমি এন অংশে বিভক্ত করলাম, তখন কি হবে, আমি যদি হাফ করি তাহলে প্রত্যেকটা পার্টের স্প্রিং কনস্ট্যান্ট ইকুয়াল টু 2k। এবার ওটা তার মানে 2k মানে কি, দুটো ভাগে ভাগ করা হয়েছিল, এবার যদি 3টে ভাগে ভাগ করি তাহলে এসে যাবে 3k, 4টে করলে 4k। এবার এন ভাগে বিভক্ত করেছে মানে এখানে কে ড্যাশটা এসে যাবে nk। ঠিক আছে, যেহেতু সিরিজে কানেক্টেড আছে, আর এখানে এন অংশে বিভক্ত করা মানে হচ্ছে প্রত্যেকটা পার্ট হচ্ছে সমান, যার জন্য এই সূত্রটা আসছে কে ড্যাশ ইকুয়াল টু nk। প্রথম ক্ষেত্রে টাইম পিরিয়ড যদি আমরা দেখি তখন কি ছিল, 2 আন্ডার রুট অফ m/k, যখন আমি ভাগ করিনি। এরপর যখন আমি এন অংশে ভাগ করে দিলাম, তো তখন কি আসলো, তখন টি ড্যাশ ইকুয়াল টু 2 আন্ডার রুট অফ m/k ড্যাশ, কে ড্যাশ মানে কি nk, 2 আন্ডার রুট অফ m/nk, তার মানে কি 2 আন্ডার রুট অফ m/k ইন্টু 1/√n। এটাকে আমি জাস্ট আলাদা করে লিখলাম, ঠিক আছে, এই এনটাকে বাইরে বের করলাম। তো এটা কি ছিল, এটা হচ্ছে তোমার টি ছিল, নর্মাল টি, তার মানে টি ড্যাশ ইকুয়াল টু t/√n। ঠিক আছে, অপশান বি। নেক্সট কোশ্চেন কি বলেছে, সরণ বিস্তারের অর্ধেক হলে সরল দোলনরত কোনো কোণার মোট শক্তির কত অংশ গতিশক্তি হবে, তাই তো। সরণ বিস্তারের অর্ধেক মানে x ইকুয়াল টু a/2, কোনো কোণার মোট শক্তির কত অংশ গতিশক্তি। গতিশক্তির ইকুয়েশন কি, ই কে মানে কাইনেটিক এনার্জি হাফ m ওমেগা স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাই তো। এখানে এক্সের জায়গায় যদি a/2 বসাই, হাফ m
ওমেগা স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই 4। তাহলে এটা কত আসবে? এটা এসে যাবে হাফ এম ওমেগা স্কোয়ার ইন্টু 4 মাইনাস 1 3 এ স্কোয়ার বাই 4। এটা এসে যাচ্ছে 3/8 এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার, তাই তো? আমরা মোট শক্তির ইকুয়েশনটা কি জানি? টোটাল শক্তি যদি আমার ই হয়, ই ইকুয়াল টু হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার হয়। তাহলে এরপর যদি আমি ই কে বাই ই করি তাহলে কত এসে যাবে? 3/4। ঠিক আছে, তার মানে অপশান ডি। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। সরণ বিস্তারের অর্ধেক হলে সরল দোলনরত কোনো কোণার মোট শক্তির কত অংশ স্থিতিশক্তি হবে? এটা আমি তোমাদেরকে হোমওয়ার্ক দিলাম। আগের কোশ্চেনটার মতো সেম, আগেরটাতে গতিশক্তি ছিল, এটাতে স্থিতিশক্তি রয়েছে। স্থিতিশক্তির ইকুয়েশন কি? হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার। ঠিক আছে, তো তোমরা এটা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও যে এটার অ্যান্সার কত এসেছে তোমাদের। নেক্সট কোশ্চেন কি বলেছে? ওয়াই ইকুয়াল টু এ সাইন পিটি প্লাস বি কস পিটি, উহার গতি কি হবে? সমবৃত্তীয় গতি, সম উপবৃত্তীয় গতি, সরল দোলক গতি নাকি সরল রৈখিক গতি? তো এটার অ্যান্সার হবে সরল দোলক গতি। কী হবে? আমি আগের ভিডিওতে একটা কোশ্চেনে বলেছিলাম, তবু এটাতে একটু বলে দিচ্ছি। ওয়াই ইকুয়াল টু এ সাইন পিটি, এখানে ওমেগার জায়গায় পি দেওয়া রয়েছে, অন্য কিছু নেই কিন্তু। হ্যাঁ, এখানে পি মানে ওই অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, আর এটা সাইনটা টাইমের ফাংশান, তাই টি। আর এটা কি দেওয়া রয়েছে? বি কস পিটি, তাই তো? এরপর আমি ধরে নিচ্ছি যে ক্যাপিটাল এ ইকুয়াল টু স্মল এ কস থিটা আর ক্যাপিটাল বি ইকুয়াল টু স্মল এ সাইন থিটা। ঠিক আছে, তাহলে আমি যদি এই দুটোর ভ্যালু এখানে বসাই ইকুয়েশনটাই, ওয়াই ইকুয়াল টু এ কস থিটা ইন্টু সাইন পিটি প্লাস এ সাইন থিটা কস পিটি। তো যদি আমি এটা কমন নিই, এটা কমন নিলাম, তাহলে কি পড়ে থাকছে? সাইন এ কস বি কস এ সাইন বি। ঠিক আছে, তাহলে এটা কিসের সূত্র? সাইন অফ এ প্লাস বি। এখানে থিটাটা কি? থিটাটা হচ্ছে এখানে ফেজ ডিফারেন্স, মানে যেটাকে আমি ফাই বলেছিলাম, এখানে থিটা দেখাচ্ছি। এখানে থিটাটা হচ্ছে ফেজ ডিফারেন্স, আর এটা হচ্ছে তোমার অ্যাম্প্লিটিউড। ঠিক আছে, তাহলে এই এর ভ্যালুটা কত হবে? এর ভ্যালুটা এসে যাবে আন্ডার রুট অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, কী করে আসলো? এটাকে আর এটাকে যদি স্কোয়ার করে যোগ করো, দেখবে এর ভ্যালুটা এসে যাবে রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, তো এই ইকুয়েশনটা কি কাকে ডিনোট করছে? এই ইকুয়েশনটা একটা সিম্পল হারমোনিক মোশনকে ডিনোট করছে, কারণ আমরা কি দেখেছিলাম? এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি। ঠিক আছে, এখানে জাস্ট ফেজ ডিফারেন্স একটা অ্যাড রয়েছে, তাহলে অপশান সি হচ্ছে তোমার এটার সঠিক অ্যান্সার, তাই তো? তো নেক্সট কোশ্চেন কি বলেছে? কোনো সরল দোলকের ভূপৃষ্ঠে এবং কৃত্রিম উপগ্রহের দোলনকাল যথাক্রমে টি এবং টিএস হলে কোন রিলেশনটা সঠিক? কৃত্রিম উপগ্রহের গ্র্যাভিটেশনের মান হচ্ছে 0। ঠিক আছে, আর আমরা টাইম পিরিয়ড ইকুয়েশনটা কী জানি? 2π আন্ডার রুট অফ L/G। তাহলে ভূপৃষ্ঠে বা পৃথিবীতে একটা তো এর ভ্যালু আছে, নির্দিষ্ট একটা ভ্যালু আছে, কিন্তু যখনই আমি ওটা তোমার কৃত্রিম উপগ্রহে নিয়ে চলে যাব, স্যাটেলাইটে নিয়ে চলে যাব, তখন কী হয়ে যাবে? 2π আন্ডার রুট অফ L/G এর জায়গায় 0। তার মানে কি এটা ইনফানাইট, মানে অসীম, মানে টিএসটাকে মাপাই সম্ভব নয়। ঠিক আছে, মানে অপশান ডি, মানে অসীমটাকে, মানে এই ইনফানাইটটাকে তুমি মাপবে কীভাবে? মাপাটাই সম্ভব নয়, তাই অপশান ডি হচ্ছে তোমার সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন কি বলেছে? সরল দোলনরত কোনো কোণার সরণের সমীকরণ ওয়াই ইকুয়াল টু 3 sin 100t প্লাস
π/6। π/6টা কি? π/6টা হচ্ছে ফেজ ডিফারেন্স, ঠিক আছে। আচ্ছা, সর্বোচ্চ বেগ বলেছে মানে ভি ম্যাক্স। ভি ম্যাক্সের ইকুয়েশনটা কী হয়? ভি ম্যাক্স ইকুয়াল টু প্লাস মাইনাস ওমেগা এ। তো এখানে ওমেগার ভ্যালু কত? 100, ঠিক আছে। আর এ এর ভ্যালু কত? 3। আমি তাহলে এখানে বসিয়ে দিই 100 ইন্টু 3 মানে এসে যাচ্ছে 300, ঠিক আছে। যে এটার ইউনিটটা মানে মিটার পার সেকেন্ড হতে পারে, সেন্টিমিটার পার সেকেন্ড হতে পারে, এখানে কোনো ইউনিট নাই বলে আমি এখানে ইউনিট লিখছি না। তাহলে অপশান এ হচ্ছে তোমার সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, সরল দোলগতির সমীকরণ কোনটা? আচ্ছা, আমরা কি জানি? এফ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, তার মানে কোনটা? অপশান এ, ঠিক আছে। আচ্ছা, অপশান বি এ কী ছিল? ওমেগা স্কোয়ার টি, এটা টাইম ছিল, টাইম নয়। আচ্ছা, এটা শুধু ওমেগা স্কোয়ার, এটাও নয়, ওমেগা রুট এক্স এটাও না, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, একজন বালক দাঁড়িয়ে থাকা অবস্থায় দোলনায় দুলছে, সে বসে পড়লে দোলনার দোলনকালের কী পরিবর্তন হবে? আচ্ছা, ধরো দোলনা, তো আর এইটা একটা দোলনা, তো একজন এখানে দাঁড়িয়ে রয়েছে, ঠিক আছে, আর একজন এখানেতে বসে রয়েছে। তাহলে কি হচ্ছে, যখন দাঁড়িয়ে থাকবে এর সেন্টার অফ মাসটা যদি এখানে হয় নাভিতে, তাহলে এর যে এফেক্টিভ লেন্থ সেটা কত হবে? এল, এইটা। আচ্ছা, এ যখন বসে পড়ছে তখন কি হচ্ছে, সেন্টার অফ মাসটা নিচের দিকে নেমে যাচ্ছে, মানে নাভিতে সেন্টার অফ মাসটা হয়, তাহলে নাভিতে যদি সেন্টার অফ মাসটা হয় তাহলে দেখো লেন্থটা বেড়ে যাচ্ছে সেন্টার অফ মাসটা নিচে নেমে যাওয়ার জন্য। এটা যদি L1 বলি, এটা যদি L2 বলি, তাহলে L2টা L1-এর থেকে বেশি হচ্ছে, মানে আর L2 বেশি হওয়া মানে কি? টাইম পিরিয়ডের সঙ্গে কীরকম রিলেশন? রুট ওভার অফ এল হয়, মানে লেন্থ বাড়লেই টাইম পিরিয়ড বাড়বে, তার মানে অপশান এ, দোলনকালটা বৃদ্ধি পাবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, কী বলেছে? সরল দোলগতি সম্পন্ন দুটি কোণার সরণের সমীকরণ x1 ইকুয়াল টু 5 সাইন 2 পাই টি প্লাস π/3, x2 ইকুয়াল টু 6 সাইন 3 পাই টি প্লাস 8 কস 3 পাই টি এদের বিস্তারের অনুপাত। আচ্ছা, তো এই x1-এর ক্ষেত্রে মানে যখন x1 ইকুয়াল টু 5 সাইন 2 পাই টি প্লাস π/3, তো এটার ক্ষেত্রে বিস্তার কত? মানে এর ভ্যালু কত? 5, তাই তো, এটাকে আমি বলছি A1। দ্বিতীয় ক্ষেত্রে কি? x2 ইকুয়াল টু 6 সাইন 3 পাই টি প্লাস 3 পাই টি মানে হচ্ছে এটা ওমেগা, ওমেগার ভ্যালু হচ্ছে 3 পাই, ঠিক আছে, 8 কস 3 পাই টি, মানে এখানে দেখো দুটো ভ্যালু রয়েছে, একটা 6 একটা 8, আর এখানে রয়েছে সাইন, এখানে রয়েছে কস। আমরা এই একটা কোশ্চেন আগে দেখলাম যে যদি সাইন কস দুটো আলাদা রকম ফাংশন থাকে তো সেক্ষেত্রে বিস্তারের ভ্যালুটা কী হয়? বিস্তারের ভ্যালু যদি স্মল এ হয় তাহলে সেটা হয়ে যায় 6 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার, তাহলে এটার কত ভ্যালু আসবে? এটার ভ্যালু আসবে 10। আচ্ছা, এই এ মানে হচ্ছে এটা হচ্ছে A2, তাহলে এদের বিস্তার মানে A1/A2 কত আসবে? A1/A2 যদি করি তাহলে কত আসছে? 5/10, মানে 1:2, অপশান বি, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, সরল দোলগতি সম্পন্ন কোনো কোণার কম্পাঙ্ক n হলে n কোন মানের সঙ্গে গতিশক্তির পরিবর্তিত হয়? গতিশক্তির ইকুয়েশন কি? হাফ m ওমেগা স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাই তো, এটাই তো গতিশক্তির ইকুয়েশনটা। তো ওমেগা মানে কি? ওমেগা মানে হচ্ছে 2 পাই n, হাফ m 2 পাই n তার হোল স্কোয়ার মানে কি? 4 পাই স্কোয়ার n স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাহলে ই কে প্রপোর্শনাল n স্কোয়ার, ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্সার, অপশান এ, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, সরল দোলকের কার্যকর দৈর্ঘ্য ও পর্যায়কালের লেখচিত্রটি হবে সরলরেখা, বৃত্তাকার, অধিবৃত্তাকার, উপবৃত্তাকার, ঠিক আছে, মানে টি ইকুয়াল টু 2 পাই L/G, এটা আমরা জানি। এরপর যদি এটা স্কোয়ার করে দিই তাহলে কি আসবে? টি স্কোয়ার ইকুয়াল টু 4 পাই L/G, তাই তো, সরি 4 পাই স্কোয়ার
মানে দেখো এখানে জিটাও কনস্ট্যান্ট, তো এটা আমি কি বলতে পারি 4π² ইন্টু এল, এটা আমি কনস্ট্যান্ট আলাদা করলাম। তাহলে এটা কিসের ইকুয়েশন? এটা হচ্ছে অধিবৃত্তের ইকুয়েশন, মানে অপশান সি। নেক্সট কোশ্চেন, উচ্চতা বাড়লে সরল দোলকের দোলনকাল কি হয়? বৃদ্ধি পায়, হ্রাস পায়, একই থাকে? বলা সম্ভব নয়। উচ্চতা যদি বাড়ে, মানে হাইট যদি বাড়ে, তখন কী হয়? গ্র্যাভিটেশনটা কমে যায়। গ্র্যাভিটেশন কমা মানে কি? টাইম পিরিয়ডটা বেড়ে যাবে, তাই তো? যেহেতু 2π√L/g, জি যদি কমে তাহলে টি বেড়ে যাবে, তাহলে অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন কি বলেছে? কোনো সরল দোলকের দোলনকাল নিম্নরেখায় সর্বনিম্ন ও মেরুতে সর্বোচ্চ, নাকি নিম্নরেখায় সর্বোচ্চ ও মেরুতে সর্বনিম্ন, নাকি নিরক্ষরেখা ও মেরুতেই সমান, নাকি নিরক্ষরেখা ও মেরুতে শূন্য? আচ্ছা, নিরক্ষরেখাতে জি এর ভ্যালু হচ্ছে 0 বা সর্বনিম্ন, ঠিক আছে, একদম মিনিমাম। তাহলে কী হবে? জি এর ভ্যালু যদি মিনিমাম হয় তাহলে টাইম পিরিয়ডটা বেশি হবে, ঠিক আছে। আচ্ছা, আর মেরুতে জি এর ভ্যালুটা হচ্ছে ম্যাক্সিমাম। তাহলে জি এর ভ্যালু যদি ম্যাক্সিমাম হয় তাহলে টি এর ভ্যালু কী হবে? টি এর ভ্যালু কমে যাবে। তার মানে মেরুতে হচ্ছে টাইম পিরিয়ডটা সর্বনিম্ন, মিনিমাম, আর নিরক্ষরেখাতে টাইম পিরিয়ডটা সর্বোচ্চ। অপশান বি হচ্ছে তোমার সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে? 1.8 সেকেন্ড এবং 2 সেকেন্ড পর্যায়কাল বিশিষ্ট দুটি সরল দোলককে একসঙ্গে দোলানো হলো। মানে একটা T1 হচ্ছে 1.8 সেকেন্ড আর একটা টাইম পিরিয়ড T2 হচ্ছে 2 সেকেন্ড, ঠিক আছে। তো দ্রুততর গতির দোলকটি কত সময় পরে অপর দোলকটির চেয়ে একটি বেশি দোলন সম্পন্ন করবে? আচ্ছা, মানে টাইম পিরিয়ড 1.8 মানে কি? যে 1.8 সেকেন্ডে একবার সে অসিলেশন কমপ্লিট করে বা একবার সে দুলে, ঠিক আছে। তাহলে 1 সেকেন্ডে কতবার দুলবে? 1/1.8। আচ্ছা, এই দ্বিতীয় ক্ষেত্রে আমি যদি ধরি, এটার ক্ষেত্রে 2 সেকেন্ডে একবার দুলছে, তাহলে 1 সেকেন্ডে কবার দুলছে? 1/2। কোনটা বেশি? কার ভ্যালু বেশি? 1/1.8 নাকি 1/2? অবশ্যই এটা, কারণ এর নিচেতে কম ভ্যালু রয়েছে। তাহলে এদের যদি ডিফারেন্সটা দেখি, 1/1.8 মাইনাস 1/2, এটার ভ্যালু এসে যাবে 1/18। তাহলে একটা ব্যাপার বোঝো, এই প্রথম দোলকটা, ঠিক আছে, প্রথম দোলকটা 1 সেকেন্ডে 1/18 বার বেশি দুলছে। মানে ফার্স্ট পেন্ডুলামটা এক সেকেন্ডে 1/18 বার বেশি দোলে, ঠিক আছে। তো এটার মানে কি? এই লাইনটার মানে কি? এই লাইনটার মানেই হচ্ছে যে প্রথম দোলকটা 18 সেকেন্ডে অপর দোলকটির চেয়ে একটি বেশি দোলন সম্পন্ন করবে। মানে এই যে ফার্স্ট যে পেন্ডুলামটা রয়েছে, ফার্স্ট পেন্ডুলামটা 18 সেকেন্ডে, এই যে নিচে 18 রয়েছে, ঠিক আছে, যার জন্য 18 সেকেন্ডে সেকেন্ড যে পেন্ডুলামটা রয়েছে তার থেকে একটা বেশি দোলন সম্পন্ন করবে, মানে একবার বেশি সে দুলবে। মানে সেকেন্ড দোলকটা যদি 18 সেকেন্ডে 5বার দুলে, তো এ সেখানে 6বার দুলবে, মানে 18 সেকেন্ডে একটা করে বেশি অসিলেশন করবে, ঠিক আছে। তাহলে অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন কি বলেছে? একটা দোলকের দোলনকাল পাহাড়ের ওপর এবং খনিগর্ভে সমান।
পাহাড়ের উচ্চতা ও খনিগর্ভের গভীরতার অনুপাত কী হবে? তো তোমাদেরকে এখানে একটা গ্র্যাভিটেশনের সূত্র জানতে হবে যে পাহাড়ের উচ্চতায় যদি উঠি তখন জি এর ভ্যালুটা কী হয়। তখন জি এর ভ্যালু যদি G1 লিখি, G1 ইকুয়াল টু নর্মাল যেটা জি হয় ভূপৃষ্ঠে ইন্টু 1 মাইনাস 2h/r। ঠিক আছে, এখানে এইচ মানে হচ্ছে পাহাড়ের উচ্চতা। ঠিক আছে, আচ্ছা, আর যদি খনিগর্ভে মানে মাটির নিচের দিকে যাই, ভূপৃষ্ঠ থেকে নিচের দিকে যাই, তো তখন যদি আমি ভাবি যে G2 যদি তার গ্র্যাভিটেশনটা, তাহলে সে তার ভ্যালুটা হয় G2 ইকুয়াল টু জি ইন্টু 1 মাইনাস h/r। আচ্ছা, এটাকে H1 করে নাও, তাহলে বুঝতে সুবিধা হবে। এটা H1, আচ্ছা এটা H2। তো এখানে H2 মানে হচ্ছে মানে খনিগর্ভের গভীরতাটা। ঠিক আছে, আচ্ছা, তো আমি যদি পাহাড়ের উচ্চতায় এখানে যদি আমি ধরো টাইম পিরিয়ডটা T1 ধরি, আর এটার ক্ষেত্রে মানে খনিতে এর টাইম পিরিয়ড যদি T2 ধরি, এখানে কি বলেছে টাইম পিরিয়ডটা সমান, সরল দোলকের দোলনকালটা সমান, মানে T1 ইকুয়াল টু T2। পাহাড়েও যা টাইম পিরিয়ড আর খনিতেও টাইম পিরিয়ডটা সেম। তাহলে আমি কি বলতে পারি, তো এটার ক্ষেত্রে কী হয় 2π√L/g। T1 মানে হচ্ছে L/g1, আর এটার ক্ষেত্রে আমি ধরছি L/g2, তাই তো। তো ওপর থেকে এল কেটে গেল, দুদিক থেকে রুট উঠে গেল, তাহলে আমি যদি বলছি যে G1 ইকুয়াল টু G2 আসলো। ঠিক আছে, তো G1 এর ভ্যালু কত পেয়েছি, G1 ভ্যালু হচ্ছে G ইন্টু 1 মাইনাস 2h1/r। আচ্ছা, আর এটার ক্ষেত্রে কি পেয়েছি G ইন্টু 1 মাইনাস h2/r। দুদিক থেকে জি জি কেটে গেল, 1 কেটে গেল, মাইনাস মাইনাস কেটে যাবে, আর কেটে যাবে, তাহলে কি পড়ে থাকবে 2h1 ইকুয়াল টু h2। তো এখান থেকে আমি কি বলতে পারি, এখান থেকে আমি বলতে পারি h1/h2 ইকুয়াল টু 1/2। মানে কোন অপশানটা সঠিক হচ্ছে, অপশান ডি তোমার রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, দুটি ব্যবস্থা অনুনাদি হওয়ার জন্য তাদের কোন রাশিটি একই হওয়া প্রয়োজন, মানে রেজোনেন্স। ঠিক আছে, রেজোনেন্সের ক্ষেত্রে কীটা সমান হতে হয়, ফ্রিকোয়েন্সিটা, মানে বাইরে থেকে আমি যেই পিরিয়ডিক ফোর্সটা অ্যাপ্লাই করব তার ফ্রিকোয়েন্সিটা, আর যেই সিস্টেমের ওপর অ্যাপ্লাই করব তার ফ্রিকোয়েন্সিটা যদি সেম হয় তখনই আমার রেজোনেন্স হবে। তাহলে অপশান সি হচ্ছে তোমার সঠিক অ্যান্সার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, মাইক্রোফোনে কথা বললে ডায়াফ্রামটির কম্পন কী হয়, স্বাভাবিক কম্পন, পরবেশ কম্পন, অবমন্দিত কম্পন না অনুনাদ। এটা হয়ে যাবে পরবেশ কম্পন, মানে ফোর্সড ভাইব্রেশন বা অসিলেশন। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, অনুনাদ কোন কম্পনের বিশেষ প্রকৃতি। আচ্ছা, পরবেশ কম্পন, স্বাভাবিক কম্পন, অবমন্দিত কম্পন কোনটি নয়, এটা হচ্ছে অপশান এ। আমরা আগেই বলেছি যে যখন একটা কোনো একটা সিস্টেমে বাইরে থেকে একটা ফোর্স প্রয়োগ করা হয়, পিরিয়ডিক ফোর্স, তো সেটা হচ্ছে তোমার হয় ফোর্সড ভাইব্রেশন। এরপর ওই যে বাইরে থেকে যে ফোর্সটা অ্যাপ্লাই করছি তার ফ্রিকোয়েন্সিটা আর সিস্টেমের ফ্রিকোয়েন্সিটা যদি সেম হয়ে যায় তখন সেটা হয়ে যায় রেজোনেন্স বা অনুনাদ। তাহলে অনুনাদ হচ্ছে পরবেশ কম্পনের একটা প্রকৃতি, মানে ফোর্সড ভাইব্রেশনের একটা রূপ। নেক্সট কোশ্চেন, একটি কম্পনরত সুরশলাকাকে একই কম্পাঙ্কের অপর একটি সুরশলাকার কাছে আনলে সেটিও কাঁপতে শুরু করে, এর কারণ কি, ব্যতিচার, স্থানুতরঙ্গ, স্বরকম্প, অনুনাদ। এটা হচ্ছে অনুনাদ, রেজোনেন্সের জন্য হয়। এই একটা সুরশলাকা, এটা কাঁপছে, তো এর কম্পাঙ্কটা যখন এই একটা ওপর একটা সুরশলাঙ্কের কম্পাঙ্কের সঙ্গে সমান হয়ে যাবে তখনও এটা কাঁপতে শুরু করবে এবং শব্দ তৈরি করবে। তো সেটা কী কারণের জন্য হয়, রেজোনেন্সের জন্য। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, কি বলেছে, সরল দোলনরত কোনো কোণার বেগ ভি এবং ত্বরণ এফ হলে এদের মধ্যে কোন রিলেশনটা সঠিক। আচ্ছা,
ভেলোসিটির ইকুয়েশন কী দেখেছি, ভেলোসিটি ইকুয়াল টু প্লাস মাইনাস ওমেগা আন্ডার রুট অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাই তো। আর ত্বরণের ইকুয়েশন কী দেখেছি, এফ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। আচ্ছা, তো দেখো ভেলোসিটিতে আমি ভেলোসিটির ইকুয়েশনটাই এই রুটটাকে আমি তুলতে চাই, মানে স্কোয়ার করব। ভি স্কোয়ার ইকুয়াল টু ওমেগা স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার। আচ্ছা, এটা আমি দেখছি যে ত্বরণের কাছাকাছি আসছে কিন্তু আবার আসছে না, তো এটাকে আমি এফটাকে যদি স্কোয়ার করি, এফ স্কোয়ার ইকুয়াল টু মাইনাসে মাইনাসে প্লাস ওমেগা টু দি পাওয়ার 4 এক্স স্কোয়ার। আচ্ছা, এবার এইটাকে ত্বরণের আকারে এফের আকারে লিখবো কী করে, আমি কী করলাম, বোথ সাইডে ওমেগা স্কোয়ার গুণ করে দিচ্ছি। ওমেগা স্কোয়ার ভি স্কোয়ার ইকুয়াল টু ওমেগা টু দি পাওয়ার 4 এ স্কোয়ার মাইনাস ওমেগা টু দি পাওয়ার 4 এক্স স্কোয়ার। তাহলে এটা কি, এটা ইকুয়াল টু এফ স্কোয়ার, তার মানে ওমেগা টু দি পাওয়ার 4 ইন্টু এ স্কোয়ার মাইনাস এফ স্কোয়ার। এরপর এই এফটাকে আমি লেফট হ্যান্ড সাইডে নিয়ে চলে আসছি, ওমেগা স্কোয়ার ভি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার ইকুয়াল টু ওমেগা টু দি পাওয়ার 4 ইন্টু এ স্কোয়ার। এরপর এই ওমেগা টু দি পাওয়ার 4 ইন্টু এ স্কোয়ার এটাকে ডিভাইড করে দেবো এইদিকে, মানে ওমেগা স্কোয়ার ভি স্কোয়ার বাই ওমেগা টু দি পাওয়ার 4 ইন্টু এ স্কোয়ার প্লাস এফ স্কোয়ার বাই ওমেগা টু দি পাওয়ার 4 এ স্কোয়ার ইকুয়াল টু 1। আচ্ছা, এখানে যে ওমেগা স্কোয়ারের সঙ্গে এখানে এই 4টা কাটবে, মানে এটা নিচে হিসাবে ওমেগা স্কোয়ার ভি স্কোয়ার বাই ওমেগা স্কোয়ার এ স্কোয়ার প্লাস এফ স্কোয়ার বাই ওমেগা টু দি পাওয়ার 4 এ স্কোয়ার ইকুয়াল টু 1। ঠিক আছে, তাহলে কোন অপশানটা সঠিক দেখি। আচ্ছা, এখানে দুটো ইকুয়েশনই এক লেখা হয়ে গেছে, দেখো এখানে দুটো ইকুয়েশনই এক হয়ে গেছে, তো তোমরা এটা একটু চেঞ্জ করে নিও যে কোনো একটাকে। মানে ধরো আমি যদি অপশান সি এরটাকে এটাকে 4 করে দিচ্ছি, ওমেগা টু দি পাওয়ার 4 এ স্কোয়ার, মানে তাহলে অপশান সিটা হচ্ছে সঠিক অ্যান্সার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কি বলেছে, আলফা নতিকোণ বিশিষ্ট একটি নততল বরাবর একটি গাড়ি ঘর্ষণহীনভাবে নিচে নামছে, ওই গাড়ির ছাদ থেকে এল দৈর্ঘ্যের একটি সরল দোলককে ঝোলানো থাকলে তার পর্যায়কাল কি হবে, মানে পর্যায়কালের ইকুয়েশনটা কি হবে। মানে ধরো এই রকম একটা নততল রয়েছে, আমি ধরে নিলাম এটা হচ্ছে আলফা, একটা গাড়ি তার ছাদ থেকে একটা এল দৈর্ঘ্যের একটা পেন্ডুলাম দুলানো আছে। ঠিক আছে, এটা হচ্ছে অবজেক্টটা। তাহলে অবজেক্টটার উপরে গ্র্যাভিটেশন ফোর্সটা কোন দিকে কাজ করবে, এই দিকে, নিচের দিকে জি। আচ্ছা, এই দিকে যদি জি কাজ করে তাহলে এই স্লোপ বরাবর এই বরাবর একটা এর কম্পোনেন্ট কাজ করবে, যেটা হচ্ছে এটা, এইটা আলফা হলে এটাও আলফা হবে, তাহলে এটা কত হয়ে যাবে, জি কস আলফা। ঠিক আছে, এরপর আর এই বরাবর মানে এই জি কস আলফা আর এই অ্যাক্সিসটা 90 ডিগ্রি ডিফারেন্সে যদি থাকে তাহলে এটা হয়ে যাবে জি সাইন আলফা। ঠিক আছে, যেহেতু গাড়িটা এইদিকে নামছে এই বরাবর, তাহলে এখানে আমি টাইম পিরিয়ডে জি এর জায়গায় লিখব জি কস আলফা, তাহলে টাইম পিরিয়ড 2 পাই আন্ডার রুট অফ এল বাই জি কস আলফা। ঠিক আছে, মানে অপশান এ হচ্ছে তোমার সঠিক অ্যান্সার, কিচ্ছু নেই, শুধু কম্পোনেন্টটা ভেবে নিতে হবে। জিটা আমার নিচের দিকে কাজ করবে, তাহলে জি এর কম্পোনেন্টটা কত হবে, জি কস আলফা। ঠিক আছে, নতিকোণটা যদি আলফা হয় তাহলে সেটা হয়ে যাবে কস আলফা। ঠিক আছে, নতিকোণটা যদি থিটা হয় তাহলে হবে কস থিটা। ঠিক আছে, তো এটাই ছিল আজকে তোমাদের এই ভিডিওর শেষ কোশ্চেন। তোমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা অবশ্যই একটা লাইক করে দিও, আর আমি এর পরের ভিডিওতে তোমাদের এই এসএইচএম বা অসিলেশনের ওপরে কিছু নিউমেরিক্যাল কোশ্চেন করাবো। ঠিক আছে, তো তোমরা এই ধরনের ভিডিও পেতে, ফিজিক্সের ওপরে, ম্যাথের ওপরে, আরও অন্যান্য সাবজেক্টের ওপরে ভিডিও পেতে চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো। আর
আমাদের যে ফেসবুক পেজটা রয়েছে ডব্লিউবি এক্সামের, ওই পেজটাও তোমরা লাইক করে দিও, কারণ ওই ফেসবুক পেজে আমরা ডেলি বেসিসে কিছু এমসিকিউ কোশ্চেন আপলোড করব, যেগুলোর অ্যান্সার তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ঠিক আছে, তো আজকের মতো ভিডিওটা এখানেই আমি শেষ করলাম।